মুভির শুরুতে আমরা দেখতে পাই চেন্নাই শহরের রাতের বেলায় একজন মুখোশ পরা লোক তার কালো গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে রাস্তা বরাবর একটি লেজার লাইট ফেলে রেখেছিল। পাশেই একটা ল্যাম্পপোস্টের ওপর একটি পেঁচা এসে বসে। এদিকে কার্তিক নামের একটি ছেলে তার বান্ধবী রামায়াকে তাদের বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে যায়। একটু পর রামায়া যখন বাড়ির দিকে হাঁটতে শুরু করে তখনই সে লেজার লাইটের ওপর পা রাখে। সাথে সাথেই মুখোশ পরা লোকটি তাকে আক্রমণ করে এবং তার ঘাড়ে ইনজেকশন দেয়। এতে রামায়ার শরীর কালো হয়ে যায় এবং সে সেইখানেই মারা যায়। পরের দিন সকালে রাস্তার পরিচ্ছন্নতা কর্মীরা একটি ডাস্টবিনে রামায়ার মৃতদেহ খুঁজে পায়। এই খবরটি মুহূর্তেই সবার কাছে ছড়িয়ে পড়ে এবং মিডিয়া ও পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পুলিশ তদন্ত শুরু করে এবং রামায়ার বন্ধু কার্তিকের জবানবন্দি নেয়। এরপর আমরা মুম্বাইয়ে পুলিশের বড় অফিসার ধ্রুবকে দেখতে পাই। তার বন্ধু অমর সিং তাকে রামায়ার খুনের খবর ও একটি ছবি পাঠায়। ছবিটি দেখি ধ্রুব চমকে যায়, কারণ ঠিক একইভাবে তার মেয়েও মারা গিয়েছিল। আমরা দেখি ধ্রুবের শরীরেও এক পাশ কালো হয়ে আছে, যেমনটা রামায়ার হয়েছিল। ধ্রুব এরপর সরাসরি চেন্নাইয়ে চলে আসে। সেখানকার পুলিশ কমিশনার রাজেন তাকে নির্দেশ দেন যে এই কেসটা গোপনে তদন্ত করতে হবে। ধ্রুবকে সাহায্য করার জন্য শ্রুতি নামের এক ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। ধ্রুব দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে তার তদন্ত শুরু করে। তারা সিসিটিভি ফুটেজ খোঁজে এবং রামায়ার ফেসবুক প্রোফাইল দেখে জানতে পারে যে খুনের রাতে তার জন্মদিন ছিল। রাত 8:20 সে ফেসবুকে একটি পোস্ট লিখেছিল যে সেরা জন্মদিন। খুনের পর রাত 2টার সময় রামায়ার ফেসবুক প্রোফাইল থেকে আরও একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল সবচেয়ে খারাপ জন্মদিন। এতে বোঝা যায় যে খুনি রামায়ার প্রোফাইলে ঢুকেছিল। এরপর ধ্রুব এবং শ্রুতি কার্তিকের স্টুডিওতে যায়। সেখানে তারা রামায়ার কিছু ছবি পায়, যেখানে তার গলায় একটি লকেট দেখা যায়, কিন্তু মৃতদেহের সাথে সেই লকেটটি ছিল না। কার্তিক জানায় যে তার এক বন্ধু আমেরিকা থেকে লকেটটি পাঠিয়েছিল। এতে তাদের সন্দেহ আরও বাড়ে। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পায় যে রামায়ার আগে একটি কালো রঙের গাড়ি সে রাস্তায় এসেছিল, কিন্তু গাড়িটির নম্বর প্লেট নকল ছিল। এদিকে রামায়ার বাড়ির কাছাকাছি আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি পেঁচা হুডি পরা এক যুবককে আক্রমণ করছে। ছেলেটি পেঁচার থেকে বাঁচতে দৌড়ে পালায়, কিন্তু পাশের অ্যাকোয়ারিয়ামের দোকানদারের সিসিটিভি ফুটেজ তখনও পাওয়া যায়নি। দোকানের মালিক এই বিষয়ে কিছুই বলতে পারছিল না, কারণ তার ছেলে এলেই ভিডিওটি পাওয়া যাবে। ধ্রুব এবং তার দল হুডি পরা ছেলেটির দৌড়ানোর পথ ধরে তদন্ত শুরু করে। ফেরার পথে ধ্রুবর চোখে পড়ে একটি পুরনো ধুলোমাখা কালো গাড়ি। তার মনে সন্দেহ হয়, কারণ গাড়ির কাচের ওপর ধুলো একটি চিহ্ন আঁকা ছিল। এই চিহ্নটি রামায়ার চেইনে থাকা চিহ্নটির মতোই ছিল। গাড়িটির মালিক একজন বৃদ্ধ, যিনি এই বিষয়ে কিছুই জানেন না। ফরেনসিক টিম এসে গাড়ির থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে। এরপর জানা যায় ছাপটি আরিভু নামের 23 বছর বয়সী এক যুবকের সঙ্গে মিলে গেছে। আরিভুকে এর আগে মাদক পাচারের অভিযোগে ধরা হয়েছিল এবং সে রামায়ার মতো একই এলাকায় থাকত। দৃশ্যটি এরপর একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে চলে যায়। সেখানে আরিভু মনোযোগ না দিয়ে অনুশীলন করছিল। এতে তার কোচ রেগে যায়। হঠাৎ আরিভু কল্পনা করে যে তার পাশে একটি মেয়ে তাকে ডাকছে। মেয়েটিকে কল্পনা করার সাথে সাথেই আরিভু দ্রুত তার ব্যাগ থেকে একটি ওষুধ বের করে খায়। এদিকে শ্রুতি মোবাইলের মাধ্যমে আরিভুর অবস্থান খুঁজে বের করে সেইখানে পৌঁছে যায়। ধ্রুব সেইখানে আসে। তারা আরিভুর পিছু নিয়ে তাকে ধরে ফেলে, তবে তাকে থানায় না নিয়ে সরাসরি ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যায় এবং একটি আলাদা ঘরে আটকে রাখে। ধ্রুব তার দলের লোকদের বলে যে আরিভুকে এখন কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তাকে 5-6 ঘন্টা একা একটি ঘরে রাখলে সে নিজে থেকেই সবকিছু বলবে। আরিভু অসহায়ের মতো তাদের বলে যে আমাকে ছেড়ে দিন, আপনারা ভুল লোককে ধরেছেন। এদিকে আরিভুর বোন আখিলা বারবার তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিল। শ্রুতি বলে যে আখিলা কলেজের একজন ছাত্রী এবং আরিভু গত 6 মাস ধরে কারোর সাথেই ঠিকমতো মিশছে না। এরপর আরিভু অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে শুধু পানি খাচ্ছিল, মাঝে মাঝে অদ্ভুত ভাষায় গান গাইছিল। আরিভু খাবার ফিরিয়ে দিয়ে বলে আমার ওষুধ লাগবে, আমার মাথা ফেটে যাচ্ছে। ধ্রুব তার ব্যাগ খুঁজে দেখে সেখানে স্মৃতি হারানোর সমস্যার ওষুধ রয়েছে। এতে ধ্রুবর মনে সন্দেহ জাগে। সেভাবে আরিভু কি কোনো কিছু ভুলে থাকার জন্য এই ওষুধ খাচ্ছে?
আরিভু তখন কল্পনায় একটি মেয়েকে দেখতে পায় যে তাকে বারবার লুজার বলে ডাকছে। যতবারই মেয়েটি এই কথা বলে আরিভু ততবারই পানি খায়, পায়চারি করে, আবার কখনো ধ্যান করার চেষ্টা করে, কখনো আবার পাগলের মতো ছবি আঁকে এবং সাথে সাথেই তা মুছেও ফেলে। একসময় আরিভুর ঘরের সব পানি শেষ হয়ে যায়। তখন সে একটি বালতির পানি নিয়ে তার মধ্যে মাথা ডুবিয়ে বসে থাকে। দেখে মনে হচ্ছিল সে যেন তার ভেতরের কোনো অশান্তিকে শান্ত করতে চাইছে। আরিভুর এমন অবস্থা দেখে ধ্রুব শেষ পর্যন্ত তাকে একটি ট্যাবলেট দেয়। এরপর ধ্রুব তাকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি রামায়াকে কেন খুন করেছ? আরিভু সরাসরি উত্তর দেয়, আমি কাউকে খুন করিনি, আমি প্রতিদিন ওই রাস্তায় জগিং করতে যাই। রামায়ের নাম শুনে সে কিছুটা রেগে গিয়ে বলে, এই নামটা আমার সামনে উচ্চারণ করবেন না। শ্রুতি জিজ্ঞাসা করে, তাহলে তুমি যে মেয়েটির ছবি এঁকেছিলে সে কে? আরিভু জানায়, ওটা আমার পার্সোনাল ম্যাটার, দয়া করে এর মধ্যে ঢুকবেন না। ধ্রুব এবার গাড়ির পেছনে আঁকা ডলারের চিহ্নটি তাকে দেখায়। আরিভু বলে, আমি ওটা আঁকিনি। ধ্রুব তখন আরিভুর পুরনো মাদক মামলার কথা তোলে। আরিভু তখন স্বীকার করে যে সে নিজেই গুগল থেকে খুঁজে এই ওষুধ খাওয়া শুরু করেছিল যাতে সে তার কিছু স্মৃতি ভুলে যেতে পারে। ধ্রুব জিজ্ঞাসা করে, কোন স্মৃতি ভুলতে চাইছো? এরপর আরিভু যা জানায় তা শুনে সবাই অবাক হয়ে যায়। আরিভু বলে যে তার স্মৃতিশক্তির ক্ষমতা ক্যামেরার মতো। জন্ম থেকে আজ পর্যন্ত তার জীবনে যা কিছু ঘটেছে সবকিছুই তার একদম হুবহু মনে আছে। এমনকি ধ্রুব ও শ্রুতি যখন তাকে ধরে এনেছিল তখন কে কি বলেছিল বা গাড়ির নম্বর কি ছিল সবকিছুই সে বলে দেয়। ধ্রুব বুঝতে পারে যে এই ছেলেটির মাথায় এক ধরনের ফটোগ্রাফিক মেমোরি আছে। তারপর ধ্রুব তাকে একটি প্রশ্ন করে। সে তাকে বলে, ভ্যালেন্টাইন ডের রাতে প্যারাটো হোটেলে তুমি কি করছিলে? এই প্রশ্ন শুনে আরিভু ভেতর থেকে কেঁপে ওঠে। ধ্রুব তখন নির্দেশ দেয়, যে কোনো উপায়ে ওর মুখ থেকে সব কথা বের করো। শেষমেশ আরিভু সব ভেঙে বলে দেয়। আরিভু জানায়, আমি রামায়াকে চিনি, তবে আপনারা যার কথা বলছেন সে নয়। আমার রামায়া আলাদা। সেই রামায়ার স্মৃতি ভুলতেই আমি ওষুধ খেতাম, আমি কাউকে খুন করিনি। আমার রামায়া আমার আত্মাকে খুন করেছে। এরপর আমরা একটি পুরনো ঘটনা দেখতে পাই। কলেজে পড়ার সময় রামায়া নামের একটি মেয়ে আরিভুকে ভালোবাসার প্রস্তাব দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আরিভুর স্বপ্ন ছিল সাঁতারের চ্যাম্পিয়ন হয়ে সরকারি চাকরি করা, কিন্তু রামায়ের স্বপ্ন ছিল আমেরিকায় গিয়ে থাকা। একদিন একটি কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা রামায়াকে বলেন, আমি তোমাকে আমেরিকায় পাঠাতে পারি, তবে তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। এই কথা শুনে রামায়া রেগে সেখান থেকে চলে যায়। রাতে সে আরিভুকে সবকিছু জানায়। আরিভু তাকে চাকরিটা ছেড়ে দিতে বলে, কিন্তু রামায়া বলে, আমার স্বপ্ন পূরণের জন্য তোমার সরকারি চাকরি যথেষ্ট নয়। এরপর তাদের সম্পর্ক ভেঙে যেতে থাকে। একদিন রেগে গিয়ে আরিভু রামায়াকে থাপ্পড় মারে এবং তারপর আর কখনো তার সাথে যোগাযোগ করতে পারেনি। রামায়া তার বাসা ও চাকরি পরিবর্তন করে ফেলে। তবে একদিন ফেসবুকের একটি পোস্ট সবকিছু বদলে দেয়। ভ্যালেন্টাইন্স ডেতে রামায়ার একটি চেক ইন দেখে আরিভু একটি পাবে যায়। সেখানে গিয়ে সে দেখে রামায়া সেই এইচআরের সঙ্গে এঙ্গেজমেন্ট করছে। আরিভু চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? রামায়ার সাথে সাথেই বলে, আমি এই ছেলেটাকে চিনি না। এরপর গার্ডরা আরিভুকে মারতে মারতে সেখান থেকে বের করে দেয়। সেই রাতেই পুলিশ সেখানে অভিযান চালায়, কারণ সেইখানে মাদকের কেনাবেচা চলছিল। মাদক ব্যবসায়ীদের ধাক্কায় আরিভু পানিতে পড়ে যায়। পুলিশ তাকে মাদক চক্রের সদস্য ভেবে ধরে ফেলে এবং তার উপর একটি ভুল মামলা চাপিয়ে দেয়। এই ঘটনাগুলো বলতে বলতে আরিভুর রক্তচাপ বেড়ে যায় এবং সে সেইখানে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমআরআই করার সময় ডাক্তার তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে আছে কখন তুমি প্রথমবার নিজের পায়ে হেঁটেছিলে? আরিভু শান্তভাবে বলে যে হ্যাঁ, আমার মনে আছে। সে জানায় সেদিন তারা সবাই একটি মন্দিরে গিয়েছিল। মন্দিরের পাশে একটি বড় কুয়ো ছিল। আরিভু পা পিছলে সেই কুয়োর মধ্যে পড়ে যায়। একটি লতায় পা আটকে যাওয়ায় সে উঠে আসতে পারছিল না। ঠিক তখনই একটি ছোট কচ্ছপ এসে তাকে স্পর্শ করে এবং পানি ঘুরতে শুরু করে। একটু পরে একটি বড় কচ্ছপ এসে লতাটি কেটে দেয় এবং আরিভু জলের উপরে ভেসে ওঠে। তারপর তার বাবা তাকে সেইখান থেকে উদ্ধার করেন। সেই দিন তার বাবা তাকে কিছু উপদেশ দিয়েছিলেন যা আজও তার হুবহু মনে আছে। ডাক্তার ধ্রুবকে জানায় যে আরিভুর এই ধরনের স্মৃতিশক্তি খুবই বিরল এবং খুব কম মানুষের মধ্যেই এটি দেখা যায়।
তিনি বলেন যে আরিফু যে ওষুধ খাচ্ছে সেটা আর খেতে পারবে না। এরপর আরিফু একটি কাগজের ওপর হার্ট আকৃতির ভেতরে ডলারের চিহ্ন আঁকছিল, যা ধ্রুবর চোখে পড়ে। ধ্রুব জিজ্ঞাসা করে, এটা তুমি নিজে এঁকেছো? আরিফু বলে, হ্যাঁ, মাঝে মাঝে আমি আঁকাআঁকি করি। আপনি সেদিন যে ছবিটি দেখিয়েছিলেন সেটা আমার মাথায় গেঁথে আছে। কিন্তু ধ্রুব জিজ্ঞাসা করে, আমি তো শুধু তোমাকে ডলারের চিহ্নের কথা বলেছিলাম, তুমি চেইনের কথা কিভাবে জানলে? ধ্রুব বুঝতে পারে যে আরিফু কিছু লুকাচ্ছে। সে সঙ্গে সঙ্গে আরিফুকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। আরিফু তখন বাধা দিয়ে বলে, স্যার, আমি এই চিহ্নটা অনেক জায়গায় এঁকেছি, কিন্তু কেন এঁকেছি তা মনে করতে পারছি না। হয়তো কোনো কাস্টমারকে নামাতে গিয়ে গাড়ির কাছে এঁকেছিলাম। আরিফু অনুরোধ করে বলে, স্যার, আমার বোন ছাড়া আমার কেউ নেই। আমার নামে কেস হলে আমি সরকারি চাকরি পাবো না। ধ্রুব তখন জিজ্ঞাসা করে, তুমি সেই লোকটিকে কোথায় দেখেছ? আরিফু উত্তর দেয়, আমি নিশ্চিত দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না। আমাকে সুইমিং পুলে নিয়ে চলুন, আমি পানির নিচে সবকিছু অনুভব করতে পারি। এই কারণে ধ্রুব তাকে সুইমিং পুলে নিয়ে যায়। তারপর দেখা যায় আরিফু প্রায় আধা ঘন্টা পানির নিচে বসে থাকে। সবাই ভাবে সে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করছে, কিন্তু আসলে সে তার স্মৃতিশক্তিকে সচল করার চেষ্টা করছিল। এদিকে অ্যাকোয়ারিয়ামের দোকানদার সিসিটিভি ফুটেজটি দেয়। সেই ফুটেজে দেখা যায় প্রথমে কালো গাড়িটি আসে, তারপর রামায়া এবং সবার শেষে আরিফু। সাঁতারের পুল থেকে উঠে এসে আরিফু জানায় যে সে পানির মধ্যে ডান দিকে একটি চেইনের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। এই কথা শোনার পর ধ্রুবরা অ্যাকোয়ারিয়ামের দোকানদারের দেওয়া সিসিটিভি ফুটেজগুলো আবার ভালো করে দেখে। তারা দেখতে পায় যে হাতে গ্লাভস পরা একজন লোক সেই চেইনটি তুলে নিয়ে যাচ্ছে। এতে স্পষ্ট হয়ে যায় যে আরিফু নির্দোষ। এরপর গল্পের মোড় ঘুরে যায়। পর্দায় আসল খুনিকে দেখা যায়। সে একটি ইঁদুরকে ইনজেকশন দেয় এবং ইঁদুরটি কালো হয়ে যায়। তার এক পাশে ডলার চিহ্নের চেইনটি রাখা আছে এবং সামনে বসে সে পিয়ানো বাজাচ্ছে। এই সেই খুনি যে রামায়াকে হত্যা করে তার ছবি ফেসবুকে আপলোড করেছিল। পুলিশ এখন সেই কালো গাড়ির রুট খুঁজে বের করেছে এবং বাকি রুটগুলো পরীক্ষা করছে। ধ্রুব আবার আরিফুর সাথে দেখা করতে যায়, কিন্তু আরিফু তখন ঘুমাচ্ছিল। তার বোন আখিলা ধ্রুবকে জানায় যে তাদের বাবা একজন জ্যোতিষী ছিলেন। তিনি পুরনো মন্ত্র পাঠ করতেন এবং অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তির ভবিষ্যৎ বলে দিতে পারতেন। আখিলা জানায় যে সে এই মন্ত্রগুলো পড়তে পারে না, কিন্তু আরিফু মাঝে মাঝে খুব মনোযোগ দিয়ে সেগুলো পড়ে। ধ্রুব যখন আরিফুর কাছে সাহায্য চায় তখন সে রেগে গিয়ে বলে, আপনারা আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আরিফু ধ্রুবকে বলে, আপনারা শুধু পদক পাওয়ার জন্য কাজ করেন, মানুষের কথা চিন্তা করেন না। আপনার সন্তানের সঙ্গে যদি এমন হতো তাহলে কি আপনি এমন করতেন? আরিফুর এই কথায় ধ্রুব চুপ করে যায়। তারপর সে নিজের দুঃখের গল্পটি তাকে শোনায়। ধ্রুব জানায় যে 9 বছর আগে তার মেয়ে প্রিয়া ঠিক একইভাবে মারা গিয়েছিল। প্রিয়া তখন কলেজে নতুন ভর্তি হয়েছিল। একদিন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছিল। সেই সময় প্রিয়ার এক বান্ধবী ভিডিও কলের মাধ্যমে ধ্রুবকে দূর থেকে সব দেখাচ্ছিল। ভিডিওতে দেখা যায় সাদিক নামের একটি ছেলে যার ঘাড়ে একটি পেঁচা বসেছিল। সে প্রিয়ার মুখে আই লাভ ইউ শুনতে চাইছিল, কিন্তু প্রিয়া বলছিল, আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে তোমার প্রেমিকার কি খারাপ লাগবে না? তখন সাদিক তার প্রেমিকাকে দেখিয়ে বলে, এই মেয়েকে কি আদৌ মেয়ে বলে মনে হয়? ও কেমিস্ট্রির ছাত্রী ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই। ধ্রুব সেই ছেলেটির ছবি দেখে জানতে পারে যে তার নাম সাদিক এবং তার নামে অনেক মামলা আছে। প্রিয়া তখন সাদিককে জানায়, আমার বাবা একজন পুলিশ অফিসার। এই কথা শুনে সাদিক ভয় পেয়ে তার দলবল নিয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায়। পরের দিন প্রিয়ার মৃতদেহ কলেজের পেছনে আবর্জনার স্তূপে পাওয়া যায়। তার শরীরে সেই বিষাক্ত ইনজেকশনের প্রভাব ছিল, যা কোকেন আর মেলাটোনিন মিশিয়ে তৈরি করা হয়েছিল কেমিস্ট্রি ল্যাবে। প্রিয়ার বাবা ধ্রুব তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে শুরু করেন এবং সাদিকের দলের 7 জনকে মেরে ফেলেন। সাদিককে মারতে যাওয়ার সময় ধ্রুবর গায়ে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়, কিন্তু ভুল জায়গায় দেওয়াতে তিনি বেঁচে যান, যদিও তার শরীরের এক পাশ কালো হয়ে যায়। ধ্রুবর কথা শুনে আরিফও তাকে সাহায্য করতে চায়। ধ্রুব তাকে একটি সুইমিং পুলে নিয়ে যান। পানিতে ডুব দিতেই আরিফও অতীতের ঘটনা দেখতে পায়। সে দেখে একজন খুনি একটি গাড়িতে লকেট নিয়ে উঠেছে এবং তার পাশে সেই পেঁচাটিও আছে। খুনি রামায়ের মৃতদেহ গাড়িতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এবং রামায়ের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি আপলোড করে। আরিফও খুনিকে অনুসরণ করতে থাকে। গাড়িটি একটি পুরনো বাড়ির সামনে গিয়ে থামে। খুনি যখন সিঁড়ির ওপর দিয়ে উঠছিল তখন পেঁচাটি আরিফুকে বাধা দেয়। আরিফুর
সময় শেষ হয়ে আসায় সে পানি থেকে উপরে উঠে আসে। আরিফ ও ধ্রুবকে সব কথা খুলে বলে, কিন্তু প্রথমে তারা কেউ বিশ্বাস করে না এবং ভাবে এগুলো হ্যালোসিনেশন। পরে ট্রাফিক কন্ট্রোল সেন্টারের ফুটেজ দেখে তারা নিশ্চিত হয় যে আরিফুর বলা পথেই গাড়িটি গিয়েছিল। তারা বুঝতে পারে পানিতে ডুব দিলে আরিফু অতীতের ঘটনা অনুভব করতে পারে। এই অসাধারণ ক্ষমতার জন্য তারা আরিফুর সাহায্য নেয় এবং খুনিকে ধরতে সেই গাড়িটিকে অনুসরণ করে। তারা জানতে পারে যে খুনির সাথে সবসময় একটি পেঁচা থাকে। প্রথমে ধ্রুব এলাকার অটো চালকদের কাছে পেঁচার ব্যাপারে জানতে চায়। টাকার লোভে সবাই মিথ্যা কথা বলে। তখন একজন অন্ধ মেয়ে জানায় তার দাদা যখন তাকে অটোতে করে নিয়ে যেতেন তখন তারা প্রায় একটি নির্দিষ্ট রাস্তায় পেঁচার ডাক শুনতে পেত। এই সূত্র ধরে ধ্রুবরা একটি বাড়িতে পৌঁছায়। বাড়ির দরজায় ক্রস চিহ্ন দেখতে পায়, যা আরিফু আগেও বলেছিল। ধ্রুব ভিডিও কলে আরিফুকে বাড়িটা দেখায় এবং আরিফু নিশ্চিত করে যে এটাই সেই বাড়ি। কিন্তু সেইখানে গিয়ে দেখে দরজায় তালা দেওয়া এবং একটি টুলেট ঝোলানো। বাড়ির মালিক জানায় যে 6 মাস আগে সে একজন উত্তর ভারতীয়কে বাড়িটা ভাড়া দিয়েছিল, যার চেহারা সে দেখতে পায়নি কারণ সে সবসময় মাস্ক পরত। ঘরের দরজা খোলার পর তারা দেখে সব দেয়াল কালো রঙে ঢাকা। মেঝেতে কিছু রং আর পোড়া কাগজের টুকরো পড়ে আছে, যাতে লেখা আছে দ্য ড্রাগ ট্রুথ। সেইখানে একটি ড্রাগের শিশিও পাওয়া যায়। আরিফু প্র্যাকটিস থেকে ফিরে দেখে তার ফোন এবং আখিলা নিখোঁজ। তখন একটি ছোট্ট ছেলে জানায় একটি কালো গাড়ি এসে আখিলাকে নিয়ে গেছে। আরিফু একটি পুরনো ফোন খুঁজে পায় এবং আখিলাকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। আখিলা সেই সময় তার বান্ধবীর বাড়িতে ছিল এবং নেটওয়ার্ক না থাকায় ফোন বন্ধ ছিল। সে একা ছাতা নিয়ে বাড়ি ফিরছিল। তখনই খুনি এসে তার গলায় ইনজেকশন পুশ করে পালিয়ে যায়। পরের দিন সকালে ধ্রুবর কাছে একটি মেয়ের মৃতদেহ পাওয়ার খবর আসে। প্রিয়ার কথা মনে করে ধ্রুব ভেঙে পড়ে। আরিফু দ্রুত সেইখানে ছুটে যায়। সাদা সালোয়ার আর কামিজ পরা একটি মেয়ের মৃতদেহ দেখে আরিফু চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু হঠাৎই সে থেমে যায়। সে বুঝতে পারে যে এইটা আখিলা নয়, কারণ আখিলা হিল পরে না। ঠিক তখনই আখিলার ফোন আসে। সে বাড়িতে নিরাপদে ফিরে এসেছে। জানা যায় ময়লার স্তূপে যে মৃতদেহটি পাওয়া গিয়েছিল তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে এবং শরীরে সেই একই বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছে। ডাক্তার জানান এই কাজটা এমন কেউ করেছে যে চিকিৎসাবিদ্যায় দক্ষ, আর মৃতদেহটি একজন ত্বক বিশেষজ্ঞ ডাক্তার শালিনীর। ধ্রুব এবং তার দল শালিনীর ক্লিনিকে যায়। তারা জানতে পারে শালিনীর ক্লায়েন্টরা বেশিরভাগই মডেল এবং অভিনেতা। সম্প্রতি তার একজন ক্লায়েন্ট ছিল ফিল্ম ডিরেক্টর রাজেশ। আরিফু আবার সুইমিং সেন্টারে ফিরে যায়। এবার সে পেঁচাকে পাশ কাটিয়ে সেই ঘরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে ড্রাগের পরীক্ষা চলছিল। পাশের অন্ধকার ঘরে আরিফু দেখতে পায় খুনি নিজের শরীরে একটি ইনজেকশন পুশ করছে। খুনি তার ডায়েরি খুলে রামায়ার ছবি দেখে এবং নিচে রেস্ট ইন পিস রামায়া লেখে। এরপর একটি ম্যাগাজিনের পাতায় থাকা এক মেয়ের ছবিতে তার চোখ আটকে যায়। সে পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলে এবং নিজের মাস্ক খুলতে থাকে, কিন্তু আরিফু আর বেশিক্ষণ পানির নিচে থাকতে পারে না। 30 মিনিটের বেশি সময় পানির নিচে থাকায় সে অচেতন হয়ে ভেসে ওঠে। ডাক্তার জানান তার অবস্থা আশঙ্কাজনক। এই দিনটি ছিল আরিফুর সিলেকশন ডে। রামায়ের কথা তার বারবার মনে পড়ছিল। তার স্বপ্ন ছিল সাঁতারে চ্যাম্পিয়ন হওয়া। হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে আরিফু সোজা প্রতিযোগিতায় চলে যায়। সাঁতারে সে প্রথম স্থান অর্জন করে। এরপর সে ধ্রুবকে সেই ম্যাগাজিনের পৃষ্ঠাটি দেখায় যেটি খুনি ছিঁড়ে ফেলেছিল। ধ্রুবর মনে পড়ে ঠিক একই ম্যাগাজিন রামায়ের বয়ফ্রেন্ড কার্তিকের স্টুডিওতেও সে দেখেছিল। তখনই কার্তিকের অফিসে ফোন করে তারা জানতে পারে ম্যাগাজিনের মেয়েটি হলো ভ্যানিলা। তার অনুমতি ছাড়াই ছবিটি ছাপা হয়েছিল। ধ্রুবর দল অনুমান করতে পারে খুনি এবার ভ্যানিলাকে টার্গেট করতে পারে। শ্রুতি গোপনে ভ্যানিলাকে অনুসরণ করে ফিল্ম ডিরেক্টর রাজেশের অফিসে পৌঁছায়। ভ্যানিলার ওড়নায় লুকানো ক্যামেরা দিয়ে তার গতিবিধি রেকর্ড করা হয়। অফিসে গিয়ে ভ্যানিলা জানতে পারে তার অনুমতি ছাড়া ছবি ছাপানোয় রাজেশ খুব রেগে আছেন এবং সম্ভবত তাকে আর কাস্ট করবেন না। অন্যদিকে নিকিতা নামে এক নতুন মেয়েকে প্রস্তুত করা হচ্ছে, যার জন্য হলিউড থেকে মেকআপ টিম আনা হয়েছে। ভ্যানিলা কাঁদতে কাঁদতে রাজেশকে বলে পিভি সিন্ধুর বায়োপিকের জন্য সে নিজের নাম পরিবর্তন করেছে এবং গায়ের রং কালো করতে 6 মাস হাসপাতালে ছিল,
কিন্তু রাজেশ ঠান্ডাভাবে জানায় এটা শুধু ব্যবসা, এখন সে খুবই ব্যস্ত। এরপর সে ভ্যানিলাকে সেইখান থেকে বের করে দেয়। তখন প্রডিউসারের মেয়ে নিকিতা ভ্যানিলার কাছে আসে এবং বলে, আমি শুনেছি তুমি এই চরিত্রের জন্য অনেক কিছু শিখেছ। সে ভ্যানিলাকে কিছু শেখানোর জন্য অনুরোধ করে এবং রাতে একটি রিসোর্টের পার্টিতে আসতে আমন্ত্রণ জানায়। ভ্যানিলা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। শ্রুতি ভ্যানিলাকে অনুসরণ করছিল, কিন্তু ট্রাফিকের কারণে সে তাকে হাতছাড়া করে ফেলে। সেইটা ধ্রুবকে জানায়। তারপর ধ্রুব আরিবুকে ভ্যানিলার ঠিকানায় যেতে বলে। আরিবু সেখানে পৌঁছে দেখে দরজা বন্ধ। ধ্রুব তাকে অপেক্ষা করতে বলে। রাত হয়ে যায়। ঠিক তখনই খুনির গাড়ি বেরিয়ে আসে। এদিকে ভ্যানিলার ফোন অন হলে তার লোকেশন বে রিসোর্টে ধরা পড়ে। ধ্রুব এবং তার দল দ্রুত সেইখানে যায়। তারা রাজেশ এবং ভ্যানিলাকে একসঙ্গে দেখতে পায়। ধ্রুব খেয়াল করে কার্তিকও সেইখানে ছবি তুলছে। ধ্রুব কার্তিককে জিজ্ঞাসা করে সে ভ্যানিলাকে প্রথম কোথায় দেখেছিল। কার্তিক জানায় সে ভ্যানিলাকে একটি ওষুধের দোকানে দেখে গোপনে তার ছবি তুলেছিল এবং পরে স্টুডিওতে এনে আরো কিছু ছবি তোলে। সেই ছবি দেখে রাজেশ ভ্যানিলাকে বেছে নেয়। ভ্যানিলা কার্তিককে ভালোবাসতে শুরু করে এবং ভ্যালেন্টাইন্স ডেতে তাকে একটি লকেট উপহার দেয়। এই লকেটটাই পরে রামায়ের কাছে পাওয়া গিয়েছিল, কিন্তু কার্তিক স্পষ্ট জানিয়ে দেয় সে ভ্যানিলাকে ভালোবাসে না। এদিকে আরিভু একটি ফুড ডেলিভারি লোককে দেখে বুঝতে পারে ভেতরে কেউ আছে। সে দরজা নক করে। দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে দুজন লোক তাকে আক্রমণ করে এবং পানির মধ্যে আটকে রাখে। কার্তিক জানায় ভ্যানিলা একটি স্কিন কেয়ার ক্লিনিকের বিজ্ঞাপনে কাজ করার পর তার কেরিয়ার নষ্ট হয়ে যায়। এই ক্লিনিকটি ছিল ডক্টর শালিনীর। রাজেশ ভ্যানিলাকে এখানে তার গায়ের রং কালো করার জন্য পাঠিয়েছিল, কিন্তু ভ্যানিলা ইনজেকশন ও লেজার সার্জারিতে রাজি ছিল না। আরিবু 30 মিনিট পানির নিচে টিকে থাকতে পারে, তাই সে সেই যাত্রায় বেঁচে যায় এবং সেই দুজনকে মারধর করে। ধ্রুব খেয়াল করে একটি ছবিতে ভ্যানিলার গায়ের রং অনেক গাঢ় লাগছে। ছবি বিশ্লেষণ করে সে জানতে পারে মেয়েটির আসল নাম মেঘা। সে সাদিক গ্যাংয়ের সদস্য। এদিকে আরিবু ভ্যানিলার গোপন ঘরে যায়। কম্পিউটারে একটি পুরনো ছবি দেখে যেখানে মেঘার ঘাড়ে একটি প্যাঁচার ট্যাটু রয়েছে। আরিবু ধ্রুবকে জানায়। তারপর ধ্রুব প্রীতির রেকর্ড করা ভিডিও দেখে। সেইখানে দেখা যায় সাদিকের পাশে মেঘা দাঁড়িয়ে আছে। এখন পরিষ্কার মেঘাই আসলে ভ্যানিলার ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। মেঘা তখন সমুদ্র সৈকতে হাঁটছিল। নিকিতা তার সাথে দেখা করতে যায়, কিন্তু মেঘার উদ্দেশ্য ছিল নিকিতাকে খুন করা। ঠিক যখন মেঘা ইনজেকশন দিতে যাবে ধ্রুব তাকে গুলি করে থামিয়ে দেয়। মৃত্যুর আগে মেঘা শুধু একটাই কথা বলে, হোল স্পেস ডার্ক, হোয়াইট স্টার্স অ্যালন স্পার্ক। এই লাইনটিই ছিল তার প্রতিটি খুনের মূল ভাবনা। প্রশ্ন হলো মেঘা কেন এত খুন করলো। মূলত মেঘা ছিল সাদিকের প্রেমিকা, কিন্তু তার গায়ের রং কালো হওয়ায় সাদিক তাকে নিয়ে মজা করত। এই অপমানই মেঘার মনে প্রতিশোধের আগুন জ্বলিয়ে দেয়। মেঘা রসায়নের ছাত্রী হওয়ায় নিজেই একটি বিষাক্ত ইনজেকশন তৈরি করে। প্রথমে ইঁদুরের উপর সেটি পরীক্ষা করে, তারপর সাদিককে খুন করে। এরপর সে প্রিয়াকে হত্যা করে এবং আত্মগোপনে চলে যায়। কিছুদিন পর কার্তিক মেঘার ছবি তুলে তাকে রাজেশের কাছে নিয়ে যায়। রাজেশ তার নাম বদলে ভ্যানিলা রাখে। মেঘা কার্তিককে ভালোবেসে ফেলে এবং ভ্যালেন্টাইন্স ডেতে তাকে একটি লকেট উপহার দিয়ে প্রপোজ করে, কিন্তু কার্তিক ভ্যানিলাকে ভালোবাসে না এবং তার দেওয়া লকেটটি রামায়াকে দিয়ে দেয়। এইটা মেঘা সহ্য করতে পারেনি, তাই সে রামায়াকে খুন করে ফেলে। ডাক্তার শালিনী মেঘার ত্বকের চিকিৎসা করছিলেন, কিন্তু তিনি মেঘার অনুমতি ছাড়াই তার আগের ও বর্তমানের ছবি একসাথে করে একটি ম্যাগাজিনে ছাপিয়ে দেন। এতে মেঘার মডেলিং ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। এর প্রতিশোধ নিতে মেঘা ডক্টর শালিনীকেও খুন করে। মেঘা শুধু তাদেরকেই খুন করেছে যারা তার গায়ের রং নিয়ে তাকে অপমান করেছে, তার স্বপ্ন কেড়ে নিয়েছে এবং তাকে অবহেলা করেছে। এই ঘটনাটি শুধু মেঘার গল্প নয়, বরং সমাজে আজও অনেক মানুষ গায়ের রং, চেহারা বা শরীরের গঠন নিয়ে অপমানিত হয়। আজকের মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইখানেই বিদায়। ধন্যবাদ।